ছেলে মেয়ে যদি বড় হয় তখন মা বাবার অনেক চিন্তা অনেক টেনশন থাকে। আর যদি একটা ছেলে একটা মেয়ে হয় তাহলে তো আরও অনেক চিন্তা টেনশন থাকে। আসলে এখনকার সম্পর্কগুলো আর আগের মতো নেই। এখন ভাই বোনের ভেতরেও চলে এসেছে এক অন্যরকম সম্পর্ক। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে তোমাদের জন্য একটি দারুণ গল্প নিয়ে হাজির হয়ে গেলাম, ভাই এবং বোনের তৃতীয় পর্ব। তোমাদের অনুরোধেই আজ তৃতীয় পর্ব নিয়ে হাজির হলাম। আমার নাম হচ্ছে শ্রাবণী, আমার বয়স প্রায় ৩৮ বছর। আমার এক ছেলে এবং এক মেয়ে। আমার হাজব্যান্ড মূলত একজন কৃষক, আর আমার ছেলে মেয়ে তারা আসলে দুজনই বেশ বড় হয়েছে, প্রাপ্তবয়স্ক। তারা আসলে নিজেদের বুঝ নিজেরাই বোঝে। আমি ছেলে এবং মেয়েকে নিখিলপুর ইউনিভার্সিটিতে পড়াই, সেজন্য তাদেরকে নিখিলপুরা পাঠানো হয়েছে। হ্যাঁ, আমার ছেলেটা একটু বড়, ওর বয়স হচ্ছে প্রায় ২০ বছর, আর মেয়েটার বয়স হচ্ছে তেমন বেশি না, ১৬ বছর। এখন ওরা দুই ভাই বোনই নিখিলপুরাতে থাকে, সেখানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। দুই ভাই বোন একটি বাসা নিয়ে তারা কিন্তু এই বাসাতে ভাই বোন মিলেমিশে থাকা, খাওয়া, পড়াশোনা সব কিছুই করছে। যেহেতু নিখিলপুরায় আসলে বড় হয়েছে, নিখিলপুরায় যেহেতু পড়াশোনা করে, আসলে নিখিলপুরার মানুষ কীরকম আপনারা সবাই জানেন। নিখিলপুরা আসলে একটু মডার্ন টাইপ চলাফেরা সবাই করে। সেখানে আসলে সম্পর্কের গুরুত্ব খুব একটা বেশি মানা হয় না। সেখানে আসলে সব কিছু ওপেন, খোলামেলা। ভাই বোন মা বাবা কোনো কিছু নেই, সব কিছু খোলামেলা, ওপেন রিলেশন যাকে বলা চলে। এখানে আসলে সিক্রেট কোনো কিছু নেই। সো আসলে আমার মেয়েরা এবং ছেলেরাও নিখিলপুরাতে অনেকটা এরকমভাবেই বড় হয়েছে। আমার ছেলের নাম হচ্ছে অরুণ এবং মেয়ের নাম হচ্ছে পায়েল। পায়েল বেশ ভালো পড়াশোনায়, অরুণও বেশ ভালো পড়াশোনায়। তারা যেহেতু নিখিলপুরায় থাকে, একে অন্যের সঙ্গে থাকে, বেড শেয়ার করে, এক রুমে থাকে। বেশিরভাগ সবাই জানেন আসলে নিখিলপুরা শহরে বিশেষ করে ব্যাচেলার রুম কিন্তু একেবারেই পাওয়া যায় না, একেবারেই পাওয়া যায় না। কারণ আপনি যদি স্বামী স্ত্রী না হন তাহলে তো আরও কঠিন। নিখিলপুরা শহরে তো রুম পাওয়াই কঠিন, একেবারেই কঠিন। তো তারপরেও আমার ছেলে মেয়ে যেহেতু নিখিলপুরা কলেজে পড়াশোনা করে, তো তাদের অনেক ফ্রেন্ড সার্কেল আছে, অনেক পরিচিত বন্ধুবান্ধব আছে, যে কারণে আসলে তাদের রুম খুব একটা বেশি কষ্ট হয়নি। তো কলেজের পাশেই তারা একটা ফ্ল্যাটে এক রুমের বাসা নিয়ে ভাই এবং বোন থাকে। তারা কলেজ শেষে পড়াশোনা করে, টেবিলে সব কিছুই আছে। আমি যতটুকু জানি, আমার ছেলে এবং মেয়ে আমাকে বলেছে তারা এক রুমেই থাকে, একটা খাটে দুই ভাই এবং বোন থাকে। বাট তারা সবাই জানে যে আসলে ভাই বোন। তাদের ওয়াইফাই আছে, মাঝে মধ্যে ভিডিও কল দেয় আমাকে এই মতে, আমারও খুব ভালো লাগে। তো সামনেই আসলে ঈদ, কোরবানির ঈদ, ঠিক আছে? আর এই ঈদেই আমার ছেলে এবং মেয়ে তারা আসবে। এখন আসলে তাদের জন্য আমি অনেক আয়োজন, অনেক আনন্দ করতেছি। যেহেতু কলেজ প্রায় ১ মাসের মতো ছুটি দিবে, সেই কারণে আমি ভাবতেছি আসলে তাদের দুজনের বিয়ের কথাবার্তাটাও আমি সেরে নিব। কারণ অনেক জায়গা থেকে পাত্র দেখতে আসতেছে, অনেকে আমাকে কিন্তু ফোনও দিচ্ছে। সো এই অবস্থায় আসলে আমি কি করতে পারি? এই জন্য আমি আসলে ওরা দুজনই আসবে, এটা আমার জন্য অনেক আনন্দ। অরুণ এবং পায়েল তারা দুজনই আসবে। তো হঠাৎ করে তারা আসলে নিখিলপুরা থেকে চলে আসলো। আসার পরে তো আমাদের ঘর একদম আলোমেলো। হ্যাঁ, সব কিছু আসলে একদম খুশির বন্যা বয়ে গেছে। আমার আসলে শ্বশুর শাশুড়ি কেউ নেই সংসারে, আমি, আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার ছেলে এবং মেয়ে। আত্মীয় স্বজন আছে, তারা আসলে দূরে থাকে, আর এমনি কাছাকাছি কেউ নেই আত্মীয় স্বজন। তো তারা আসলো, দিনে আসলো, আস্তে আস্তে বিকেল হয়ে গেছে। আমি পায়েল এবং অরুণকে বললাম, এই তোমরা দুজনে একটা কাজ করো, ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে আসো গোসল করে। তোমাদের জন্য আমি খাবার দিচ্ছি, অনেকদিন পর আজকে তোমাদের জন্য হাঁসের মাংস, গরুর মাংস, হ্যাঁ সব খাবার রেডি করতেছি আমি। আর জানো, আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগতেছে যে তোমাদের জন্য এত মজার মজার খাবার আমি রান্না করতে পারবো। আরে আমি তো কখনো ভাবতেই পারি নাই। হ্যাঁ, তোমরা যে নিখিলপুরায় যাও, গেলে তো আর আসতেই চাও না, মাকে ভুলে যাও একেবারে, তাই না? তো অরুণ বলতেছে, আম্মু তোমার হাতের খাবার খাই না আজকে কতদিন হলো। আম্মু আজকে একটু ভালো করে জাল দিয়ে, একটু ঝোল দিয়ে বেশি করে একটু রান্না করবে। তো অপরদিকে পায়েল বলতেছে, আম্মু আমার হাতে রান্না খেয়ে খেয়ে ভাইয়া তো একেবারেই বড় হয়ে গেছে, আজকে তুমি ভাইয়াকে একটু ভালো করে জাল ঝোল দিয়ে একটু ভালো করে রান্না করে খাইয়ে দাও। হ্যাঁ, তারপর দেখি কার খাবারটা সবচাইতে বেশি মজা হয়। এই বলে দুজন গোসল করে চলে আসলো। আমরা সবাই ডাইনিংয়ে বসলাম, বসার পরে খাবার দাবার শেষ করলাম। এবং অরুণ এবং পায়েল তারা দুজন বলতেছে, উফ আজকে তো বেশ ভালো একটা খাবার হয়েছে,
কতদিন পরে যে মায়ের হাতে এরকম একটা রান্না খেলাম, ইস বলতে পারবো না। আসলে নিখিলপুরা থাকি, পায়েলও ভালোভাবে রান্নাবান্না করে না, আর আমিও একদমই খেতে পারি না, তারপরও খেতে হয়। তো ওরা ডাইনিং টেবিলে লক্ষ্য করলাম, ওরা আসলে ভাই বোন একে অন্যকে হাত দিয়ে খামচি দিচ্ছে, চিমটি দিচ্ছে, একজনের নাক ধরতেছে, গাল ধরে টান দিচ্ছে, আর কি ফাজলামো করতেছে। আবার আরেকজনে দেখতেছি পা দিয়ে টেবিলের তলে ইশারা দিচ্ছে। আমি ওদের ভাবমূর্তি খুব একটা বেশি ভালো চোখে দেখলাম না। আবার মনে মনে ভাবলাম, যা নিখিলপুরা শহরে থাকে, তার উপর আবার একই রুমে থাকে, হয়তো দুই ভাই বোন বান্ধবীর মতো চলাফেরা করে, এটাই তার বেশি কি হবে। আর আমার ছেলে তো, ও তো ভালো করেই জানে যে আসলে বোনের সম্পর্কটা, তাই না? তো আমি বললাম, কি রে, তোরা কি নিখিলপুর শহর থেকে কি এত দুষ্ট হয়ে গেছিস নাকি যে একজনের শরীর আরেকজনের কামড়াচ্ছিস, চিমটাচ্ছিস? এগুলো কি করতেছিস? এগুলো ভালো লাগে না? তারপর যখন রাত হইল, আমি অরুণের জন্য একটা আলাদা রুম ব্যবস্থা করলাম। সেই রুমে অরুণ এবং ওর বাবা থাকবে। যেহেতু আমাদের গ্রামের বাড়ি, আসলে আমাদের এই বাড়ি হচ্ছে 2 রুমের বাড়ি, আর একটা ডাইনিং রুম, একটা কিচেন রুম। তো আমাদের আসলে টাকা পয়সার অভাবে নাই, যেই কারণে আসলে বাড়ি করতে পারি নাই। গ্রামের বাড়ি তো আপনারা অনেকেই বোঝেন, তাই না? আর একটা হচ্ছে আমি আর আমার মেয়ে পায়েল, আমরা দুজন থাকবো। তো আগে ছেলে মেয়ে ছোট ছিল, আমি আর হাজব্যান্ড আমরা সবাই একসাথেই থাকতাম। তো এখন যেহেতু ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এখন তো আর একসাথে থাকা সম্ভব না। তারপর আমি পায়েলকে বললাম, পায়েল তুমি আমার সাথে ঘুমাবে আজকে, ঠিক আছে? আর অরুণ, তুমি তোমার বাবার সঙ্গে ওই রুমে শুয়ে পড়ো গিয়ে খাওয়া দাওয়া শেষ করে। অরুণ বলল, না মা, তুমি আর আব্বু আগে যেভাবে ঘুমাতে ঠিক এইভাবেই এই রুমে ঘুমাও, আর আমি আর পায়েল ওই রুমে ঘুমাবো। আমরা যেভাবে নিখিলপুরাতে থেকেছি একই রুমে, আমরা সেভাবেই থাকবো। আমি অরুণকে একটু ঝাড়ি মেরে বললাম, এই কি বলতেছিস? এটা গ্রামের বাড়ি, এটা নিখিলপুরা শহর না। আর একজন মানুষ দেখলেই বা কি বলবে? হ্যাঁ, তোর বোন এখন অনেক বড় হয়ে গেছে, একই রুমে থাকা যাবে না। অপরদিকে দেখলাম রুম থেকে পায়েল বলতেছে, মা তুমি বাবার সঙ্গে থাকো, তো আমি আমার ভাইয়ের সঙ্গেই থাকবো। আর তাছাড়া আমরা তো ঢাকাতে একই রুমে থাকি, একসঙ্গেই থাকি, আমরা কাপড় চোপড় সবকিছুই চেঞ্জ করি সামনাসামনি, আমাদের অভ্যাস হয়ে গেছে। মা তুমি আমাদেরকে নিয়ে একদমই চিন্তা টেনশন কোনো কিছু করো না, আমরা আমাদের মতো করে সুন্দরভাবে থাকতে পারবো। তুমি বরং বাবাকে সময় দাও, আমাদের কথা তোমার চিন্তা করতে হবে না। পায়েলের মুখে এরকম কথা শুনে আমি রীতিমতন একটু অবাকই হয়ে পড়েছিলাম। তারপর বললাম, ঠিক আছে, তোরা দুজন যখন মেনে নিয়েছিস একসঙ্গে থাকবি, আচ্ছা থাক, তবে সাবধানে, ঠিক আছে? কেন গ্রামের মানুষ কিন্তু ভালো না, অনেকেই অনেক ধরনের অনেক কিছু বলে। ঠিক আছে। তারপর এই কথা বলে আমি আসলে ঘুমিয়ে পড়লাম আমার রুমে গিয়ে। আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার, তুমি না বললে তুমি তোমার মেয়ের সঙ্গে থাকবে আর আমি আমার ছেলের সঙ্গে থাকবো? এখন তো দেখতেছি তোমার মন একেবারেই রোমান্টিক হয়ে পড়েছে, তুমি তাদেরকে একসঙ্গে দিয়ে তুমি বুঝি আমার কাছে চলে এলে, আমাকে ছাড়া বুঝি তোমার একদমই ভালো লাগে না? আমি আমার হাজব্যান্ডকে বললাম, আরে না, নিখিলপুরা শহর থেকে আসার পরে পায়েল আর অরুণের মধ্যে কেমন যেন একটা সম্পর্ক হয়ে পড়েছে। তারা আসলে একে অন্যকে ছাড়া থাকতেই পারে না। যখনই দেখি তারা একসঙ্গে খেলাধুলা করে, একসঙ্গে গেমস খেলে, একসঙ্গে খাওয়া দাওয়া করে, সারাক্ষণ খুনসুটি করে একে অন্যের শরীর নিয়ে, মানে যাকে বলে একদম স্বামী স্ত্রীর মতো। ওরা যে আসলে ভাই বোন, আমার তো মনে হয় এই জিনিসটা ওরা ভুলেই গেছে। মানলাম নিখিলপুরা শহরে আসলে সম্পর্কের ভ্যালু বোঝে না, একসঙ্গে থাকতে হয়, তাই বলে এতটা কাছে চলে আসবে? আমার হাজব্যান্ড আমাকে বলল, আরে ওরা বাচ্চা মানুষ, ঠিক আছে, ওরা ওদের মতো থাকতে দাও, এত টেনশন করো না তো, তুমি বরং আমাকে সামলাও, হাসো, আজকে তোমাকে একটু সাইজ করে দেই। এই কথা বলার পর আমার হাজব্যান্ড আমাকে বেশ রোম্যান্টিকভাবে একটু আদর করে, তারপর আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠতে উঠতে আমার সকাল 7টা বেজে গেল। সকাল 7টা বাজে উঠেই আমি সর্বপ্রথম ওয়াশরুমে গিয়ে একটু ছাদে যাই, গিয়ে গাছে আগে একটু পানি দেই। গাছে পানি দিতেই দেখলাম আজকে গাছে এই গতকাল যে পায়েল আর অরুণের রুমে যে আসলে চাদরটা ছিল, রুমে সেই চাদরটা দেখতে পারলাম যে ছাদের উপরে দেওয়া। কি ব্যাপার, এই চাদরটা তো কালকে আমি পায়েল আর অরুণের রুমে দিয়েছিলাম, এটা এইখানে ছাদে আসলো কিভাবে? আমি রীতিমতন অবাক হয়ে পড়লাম। আবার দেখতেছি চাদরের ভিতরে কি সমস্ত যেন দাগ দেখা যাচ্ছে, এইটা কিভাবে সম্ভব? আমি তাড়াতাড়ি ওদের রুমে গেলাম, গিয়ে যা দেখলাম বন্ধুরা, এইটা তো আমাদেরকে বনে বোঝাতে পারবো না। ওরা কি ভাই বোন নাকি স্বামী স্ত্রী, আমি জাস্ট এটাই বুঝতে পারতেছি না। আমি দেখতেছি পায়েল আসলে অরুণের কোলে বসে আছে এবং তারা একে অন্যকে কি যেন বলতেছে, তার উপর আবার পায়েলের চোখে চোখে কি যেন দেখে দিচ্ছে, এবং পায়েল একটু কান্না কান্না ভাব, পায়েলকে আসলে একটু আদর করে দিচ্ছে, এরকম একটা কিছুই দেখতে পারতেছি। আমি গিয়ে ওদেরকে একটা ডালি দিলাম, এই অরুণ, কি ব্যাপার? পায়েল, কি ব্যাপার? তুমি ওর কোলে কেন বসে আছো? আর তুমি ওর গালে কি করতেছো? এই তোমরা আজকে আলাদা হয়ে যাবে। এই পায়েল, তুমি আজকে থেকে আমার সঙ্গে থাকবে। আচ্ছা, সারা রাত ভাই বোন সেজে এই সমস্ত কাজকাম করে বেড়াও, তাই না? এই তোরা কি ভুলে গেছিস তোরা যে ভাই বোন, তোরা স্বামী স্ত্রী না? ছি 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 পায়েল, আজকে আমার বোন আসতেছে, আমার বোনের ছেলের সঙ্গে তোমার বিয়ের কথা চলতেছে, আর তুমি কিনা তোমার ভাইয়ের সঙ্গে এই সমস্ত কাজকাম করে বেড়াচ্ছ। ছি 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 পায়েল, তুমি তো আমার মান সম্মান একদমই রাখলে না। তারপর অরুণকে আমি 2টো চড় মারলাম, 2টো চড় মেরে আমি তাকে রুম থেকে নিয়ে আসলাম এবং আমি তাকে বললাম, বেয়াদব ছেলে, নষ্ট ছেলে,
তোমার কি মান সম্মান বলে কোনো কিছু আছে? হ্যাঁ, আত্মসম্মান বলে কোনো কিছু আছে? নিজের বোনের সঙ্গে তুমি এমন কাজটা করতে পারলে? তাকে তুমি তোমার কোলে তুমি বসাতে পারলে? ছি 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 ছি। আজকে আমার বোন আসতেছে, তার ছেলের সঙ্গে আমি ভাবতেছি পায়েলের বিয়ে দিব। আমার বোন এসে যদি দেখে তোমাদের এই সমস্ত কার্যকলাপ, সে কি তার ছেলের সঙ্গে আমার মেয়েটার বিয়ে দিবে? তুই তো আমার মেয়েটার কপালটা পুড়বি হতাছাড়া। এই কথা বলে দুটো চড় দিয়ে আমি তাকে বললাম আমার সামনে থেকে বের হয়ে যেতে। তারপর আর কি নাস্তা বানাবো? আমার তো একেবারেই মুড নষ্ট, আর কোনো কিছু কাজ করতেই আমার মন যাচ্ছে না। ছেলে মেয়ের এই অবস্থা দেখে আর কি ভালো লাগে? মা হিসেবে আমি নিজেকে কোনোভাবেই আমি নিজেকে আসলে কি বলবো, আমার এত পরিমাণ রাগ হচ্ছে। যাই হোক, আমি আসলে অরুণের বাবাকে কোনো কিছু বুঝতে দিলাম না। উনি যদি আবার ব্যাপারটা জানতে পারে তাহলে উনি বেশ রাগ করে ফেলবে। এই জন্য আর তাকে কোনো কিছু বুঝতে দেই নাই। তারপর আর কি করব? তারপর আমি ডিরেক্ট রান্নাঘরে গিয়ে চোখে জল মুছতেছি আর ভাবতেছি, নিখিলপোড়া শহরে কলেজে পড়তে পড়তে আমার ছেলেমেয়েগুলো মনে হয় একেবারেই নষ্ট হয়ে গেছে। ছি আল্লাহ, এই জন্যই কি তুমি আমাকে বাঁচিয়ে রাখছো? ওরা শুনেছি নিখিলপুরা শহরে একসঙ্গে থাকে, একই রুমে থাকে। তার মানে তারা এত বছর ধরে এই সমস্ত কাজ করে বেরিয়েছে। এই সমস্ত কথা ভাবতে ভাবতে আমার ভীষণ লজ্জা হচ্ছে, নিজের কাছেই নিজের লজ্জা হচ্ছে, আবার অপর দিকে খুব অভিমানও হচ্ছে। করি একটু পরেই আমি কিচেন রুম থেকে শব্দ পেলাম। আবারও পায়েল এবং অরুণ তারা যেন কানে কানে আওয়াজ করতেছে। আমি তাদের রুমে কান পেতে শুনতেছি। পায়েল বলতেছে, ভাইয়া আমরা বাড়িতে এসে ভুল করেছি। আমরা যদি নিখিলপোড়াই থেকে যেতাম তাহলে আজকের এই দিনটা আমাদেরকে দেখতে হতো না। আর এই নিখিলপোড়া তো আমরা রুমের ভিতরে সারাক্ষণ একাই থাকি। হ্যাঁ, আমরা কি কাপড় চোপড় পরলাম না পরলাম এই আমরা কোনো কিছু দেখি না। তুই সারাক্ষণ আমাকে এই আদর করিস, আমার কাছে থাকিস, আমি তোর সঙ্গে থাকি, কাছে থাকি। আমরা দুই ভাই বোন খেলাধুলা করি, কত সুন্দর আনন্দ উল্লাস করি। দেখ, বাড়িতে আসার পর থেকেই মা আমাদেরকে আলাদা করতে চাইতেছে, আমাদেরকে একসঙ্গে দেখলেই বকাঝকা করতেছে। চল আমরা নিখিলপুরাতে চলে যাই, এইখানে আর থাকবো না। মেয়ে এবং ছেলের মুখে এই কথা শুনে আমি তো রীতিমতো আসমান থেকে পড়লাম। হায় আল্লাহ, আমার মেয়ে ছেলে এগুলো কি বলতেছে? নিখিলপুরা শহরে 4 দেওয়ানের ভেতরে রুমের ভেতরে তার হাত তলে এতদিন এই সমস্ত কাজ করে বেড়াতো। আসলে তুমি আমার মান সম্মানটা রক্ষা করো আল্লাহ, রক্ষা করো। আমি নিজের কপালটা তাপড়াচ্ছি আর বলতেছি, এগুলো আমি কি দেখতেছি? তার কিছুক্ষণ পর আমার মোবাইলে হঠাৎ করে ফোন আসলো। আমার বড় বোন, হ্যাঁ ওরা আসলে ঝিনাইদহে থাকে, সেইখান থেকে ও আসবে আজকে আমাদের বাড়িতে শেরপুরে। এবং আমার মেয়ে পায়েলকে বেশ পছন্দ করে, ওর একটা ছেলে আছে। ছেলেটা বেশ ভালোই চাকরি করে, সরকারি চাকরি করে। তো আমার বোন বলতেছে, আমার ছেলের জন্য বাড়ির থেকে আর মেয়ে নিয়ে আর কি করব? তোর মেয়েটা তো অনেক সুন্দর মিষ্টি, তোর মেয়েকে আমি বউ করে নিয়ে আসি। আমিও রাজি হয়ে গেলাম। আজকে আমার বোন আসতেছে, সে চলে আসবে আর আধা ঘন্টার ভিতরে। আমার বোন যদি এসে দেখে এই সমস্ত কিছু, আমি আমার বোনের কাছে কি জবাব দেব, কি বলবো? আমি নিজেই আর কোনো কিছু বুঝতে পারলাম না। এরপর যখন আজকে আমার বোন আসলো, তখন আমি দেখতে পারলাম যে আসলে আমি পায়েল এবং অরুণকে আবারও গিয়ে বুঝাবার চেষ্টা করেছি। পায়েল দেখো, আজকে কিন্তু এই তোমার খালামণি আসবে, ঠিক আছে? আর তুমি কিন্তু আমার সঙ্গে শোবে। আর অরুণ, তুমি তোমার বাবার সঙ্গে শোবে, না হলে কিন্তু তোমার খবর আছে। আর তোমরা এ সমস্ত কিছু করতেছো, তোমাদের কার্যকলাপ দেখে কিন্তু আমার একদমই ভালো লাগতেছে না। দেখো পায়েল, তোমার কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে, আর কিছুদিন পরেই তোমার বিয়ে। তুমি এই সময় তোমার ভাইয়ের কাছে আর আসবে না। তারপর ওরা রুম থেকে চলে গেল। আমি তাদেরকে বলতেছি, তোমরা এখন রুম থেকে যাও, গিয়ে একটু উঠানে খেলাধুলা করো, বরং আমি তোমাদের রুমটা একটু গুছিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু ঝাড়ুও দিয়ে দিচ্ছি। ওদের রুমটা আমি গুছাতে গিয়েই আমার চোখে পড়ল যে আসলে প্রেগনেন্সির একটা ফাইল। এইটা দেখে আমার মাথাটা রীতিমতো অবাক হয়ে গেল। হায় আল্লাহ, তার মানে কি আমার মেয়ে পায়েলকে আমারই ছেলে প্রেগনেন্ট করে দিল? এটা কি সম্ভব? এতদিন আমি কি তাহলে দুধ দিয়ে কালসাপ পুষেছি? এটা আমি কি দেখতেছি? আল্লাহ, এই প্রেগনেন্সি ট্যাবলেট, তারপর হচ্ছে নোরাক্স, ফেমিকন, আরও কি সমস্ত কি, তারপরে যে বাচ্চা কয় মাসের, এগুলো সমস্ত কিছু আমি দেখতেছি। আল্লাহ, তুমি এই জিনিস দেখার আগে আমাকে তুমি কেন পৃথিবী থেকে উঠিয়ে নিলে না? তারপর আমি আসলে তাড়াতাড়ি অরুণের কাছে গেলাম, গিয়ে বললাম, এই হতছাড়া, তোর কি মান সম্মান বলে কোনো কিছু নেই? তোর কি আত্মসম্মান বলে কোনো কিছু নেই? এই বলে আমি ওকে বেপরোয়াভাবে আমি ওকে চড় থাপ্পড় দিয়ে অনেক কিছু ওকে মারতেছি। আমি ধুমধাম বলতেছি, তুই আবার কি সর্বনাশটা করলি? তুই ভাই হয়ে তোর বোনকে এটা তুই করতে পারলি? হতছাড়া, তোর বোন লাগে, তোর মায়ের পেটের বোন। তুই এটা কি করলি? তুই এটা কি করলি রে বাবা? হ্যাঁ, তুই তোর বোনকে শেষ পর্যন্ত প্রেগনেন্ট করে দিলি, আর এই তোর বোনের বিয়ে ঠিক হয়ে গেছে। এখন আমি তোর খালামণিকে কি বলবো? হতছাড়া।
বন্ধুরা, আপনারা যারা ছেলেমেয়েকে একসঙ্গে বড় করতে যাচ্ছেন, খবরদার খবরদার। আসলে কি বলবো, এটা আমারই ভুল হয়েছে। আসলে আমারই ভুল হয়েছে তাদেরকে ঢাকা শহরে একসঙ্গে এভাবে বড় করতে। তারপর আমার হাজবেন্ড আসলো, ওর বাবা আসলো, এসে বলতেছে কি হয়েছে, তোমরা মা ছেলে এরকম কি করতেছো? আমার হাতে প্রেগন্যান্সি রিপোর্ট দেখে আমার হাজবেন্ড তো রীতিমতো চোখে কপাল উঠে গেল। উনি একটা লাঠি নিয়ে আমার ছেলেকে ইচ্ছামতো পেটাচ্ছে আর বলতেছে, তুই ভাই হয়ে তুই বোনের সঙ্গে এটা কি করলি? এই জন্যই কি তোকে নিখিলপুরে শহরে এত টাকা খরচ করে আমি লেখাপড়া করতে পাঠিয়েছিলাম? এই শিক্ষাই তোকে দিয়েছিলাম? আর এই কথা বলে বলে ওকে ধুম পেটাচ্ছে। আর পায়েল তখন আমাদের রুমে ছিল না। হঠাৎ করেই মারের শব্দ শুনে বাইরে থেকে আসলো, এসে বলতেছে, আরে আম্মু তুমি এটা কি করতেছো? থামো আম্মু, তুমি থামো। বাইরে থেকে হঠাৎ করে দৌড়ে এসে পায়েল বলতেছে, আব্বু তোমরা ভুল করতেছো। দেখো ভাইয়া কিন্তু এই কাজটা একদমই করেনি। হ্যাঁ আমি মানতেছি আম্মু, আমি প্রেগনেন্ট, আমি ভুল করেছি। আম্মু যদি কোনো অন্যায় করে থাকি সেটা আমি করেছি। আমার ভাইয়া কোনো অপরাধ করে নাই, ভাইয়া নিষ্পাপ। আম্মু প্লিজ তুমি ভাইয়াকে ছেড়ে দাও। ওর মুখে এই কথা শুনে আমি বললাম, কি? ও তোকে প্রেগনেন্ট করে? ও আবার যে নিষ্পাপ? না, এই কথা বলে ওর গালে আমি আরও একটা থাপ্পড় দিলাম। তারপর আমার মেয়ে পায়েল বলতেছে, আম্মু তোমরা আসল কথাটা তো শুনবে, কি হয়েছে? দেখো আম্মু, ভাইয়ার এখানে কোনো দোষ নাই। ভাইয়া তো আরও আমাকে হেল্প করেছে, আমাকে নতুন জীবন দিয়েছে। আরে আজকে যে তোমাদের মেয়ে পায়েল এখানে তোমাদের সামনে দাঁড়িয়ে আছে, এটা শুধুমাত্র তোমার ছেলের জন্য, অরুণের জন্য, আমার ভাইয়ার জন্য। ভাইয়া যদি না হতো তাহলে আম্মু আমি কবেই মারা যেতাম। আমি আসলে আত্মহত্যা করতে চেয়েছিলাম, সেখান থেকে ভাইয়া আমাকে নতুন জীবন দিয়েছে, ভাইয়া আমাকে বাঁচিয়েছে এবং ভাইয়া আমাকে প্রোটেক্ট করতো। এবং মাঝে মধ্যে আমার মন খারাপ হলে ভাইয়া আমার কাছে এসে আমাকে মিষ্টি মিষ্টি গল্প শোনাতো, আমাকে হাসানোর চেষ্টা করতো। এবং ভাইয়া এই কথাটা জানার পর আসলে আমার খালার ছেলে এই তামিম ভাইয়া যে আমাকে পছন্দ করে সেটা ভাইয়া খুব ভালোভাবে জানে। এবং খালার সঙ্গে তখন ভাইয়া যোগাযোগ করে এবং খালাকে সবকিছু খুলে বলে। তখন খালা বলে, ঠিক আছে আমি সবকিছু জেনেও তোকে আমি আমার বউ করতে রাজি। এখন আসলে খালা ব্যাপারটা সবকিছুই জানে। তারপর এই যে এইবারে ঈদে আসা এবং এই খালা যে পায়েলকে দেখতে আসবে, এটাও আমরা আসলে আগের থেকেই ফোন করে খালার সঙ্গে সবকিছু যোগাযোগ করেই আসি। আসলে খালা সবকিছু মেনে নিয়েছে, যেহেতু আমরা তারই মেয়ে, এই জন্য খালা এই অন্যায়টা মেনে নিয়েছে। এখন তুমিই বলো, এখানে কি ভাইয়ার কোনো দোষ আছে বা ভাইয়ার কি কোনো আছে? ভাইয়া তো আসলে আমাকে নতুন একটা জীবন দিয়েছে।